ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ, বিপিএল এর কথা বলছি, এবং এই খেলাকে ছাপিয়ে খেলার বাইরের আলোচনাটাই কিন্তু বেশি হচ্ছে বিপিএল নিয়ে। পারিশ্রমিক ইস্যু রয়েছে, বিভিন্ন ক্রিকেটারের বিতর্কিত কিংবা সন্দেহজনক বিভিন্ন অ্যাকশন আমরা লক্ষ্য করছি। আমাদের আলোচনার আজকের উপজীব্য অবশ্যই এগুলোই থাকবে। আমাদের সাথে সেই আলোচনায় যুক্ত হয়েছেন এম কায়সার, তিনি ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমার দেশের। কায়সার ভাই, আপনাকে স্বাগত আমাদের ধন্যবাদ সোহেব অনুষ্ঠানে। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায়। কায়সার ভাই, যেটা বলছিলাম, নিশ্চয়ই শুনছিলেন যে দুর্বার রাজশাহীর যিনি কর্ণধার রয়েছেন তার কথা, এবং কালকে মিঠু হয়ে কথা বলছেন যে বিসিবিও বিষয়টিকে দেখছে। তবে আমরা লক্ষ্য করেছিলাম যে চিটাগং পর্বে একদম শুরুতে ফারুক ভাইকে উড়ে যেতে চিটাগংয়ে কিছুটা সুরাহা করার চেষ্টা করেছিলেন তিনি। 25% অনেককেই মানে দেয়ার একটা আশ্বাস ছিল, অনেকেই পেয়েছিলেন, আবার অনেক ক্রিকেটার পায়নি। আমি যদি সামারকুনের কথা বলি, আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তিনি 1 টাকাও এখনো পর্যন্ত পান। এবং গতকাল নতুন নাম যুক্ত হচ্ছে চিটাগং কিংস, যে কারণে বিনুরা ফার্নান্দো তিনি মাঠেই আসেননি। আপনার কাছে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিপিএলটা শেষ করা সম্ভব হবে কিনা? যেভাবে মানে শরগোল উঠছে, এবং আমরা একেবারে শুরুর দিকেও লক্ষ্য করেছিলাম যে যখন 1-2টা ম্যাচ খেলা হলো ঢাকায়, তখন লক্ষ্য করলাম যে কোনো ক্রিকেটারকেই পারিশ্রমিক দেয়া হয়নি। ধন্যবাদ সোহেব। খুবই দুঃখজনক ঘটনা। মাঠের বাইরের যদি ভালো কোনো কিছু ঘটে থাকে তাহলে সেটা আলোচনা করতে ভালো হয়, কিন্তু এখন যেভাবে মাঠের বাইরে যা ঘটছে বিপিএলকে কেন্দ্র করে, সেটা কিন্তু আলোচনা না, সমালোচনা হচ্ছে। এবং বিপিএলটা যেরকমভাবে হওয়ার কথা ছিল সেরকমভাবে আমরা শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে এবার নতুন উদ্যমে একটা নতুন আবহাওয়ার মধ্যে এবং নতুন লোকজন এখানে রয়েছেন, তারা একটা সুন্দর করে পুরো বিপিএলটা আয়োজনটা করবেন। কিন্তু এখন পর্যন্ত বিপিএলের যদি আপনি এই 3 পর্বের, ঢাকার প্রথম পর্ব, সিলেট এবং চট্টগ্রাম, এই 3 পর্বের যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এক শব্দে পুরো জিনিসটা আসবে যে বিপিএল আসলে, এবারের বিপিএলটা আসলে বদনামের বিপিএল। সব কিছু মিলে মাঠে খেলায় আপনার যেটি আপনি বললেন যে সন্দেহজনক অনেক কিছু ঘটছে, স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটছে। এমন কিছু ধরেন আপনার যে হোয়াইট বল হচ্ছে, নো বল হচ্ছে, সেটা স্বাভাবিক না। আপনি হোয়াইট বল নো বল কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কিন্তু যখন এটার সিস্টেমটা আপনি দেখবেন যে একটা অস্বাভাবিকের পর্যায়ে চলে যাচ্ছে, তখন সেখানে সন্দেহের একটা, এবং অনেক ফ্র্যাঞ্চাইজিও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। রাইট। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো বিসিবির দেখা উচিত, এবং এটা দেখার জন্য বিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন যে কোনো বোলার ইচ্ছা করে আপনার নো বল করছেন নাকি হোয়াইট বল করছেন, সেটাও দেখার বিষয়। এবং সবশেষে একটা ঘটনাই বলি, সেটি হলো যে আপনার 1 বলে 7 রান দরকার জেতার জন্য, সেখানে আপনি বোলার সবগুলোই হোয়াইট দিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন, এবং একটা হোয়াইট যেভাবে দিলেন যে বল অন্য ক্রিজে চলে গেল, আচ্ছা প্রপার ক্রিজে 22 গজের মধ্যে পড়েনি, পাশে যে আরেকটা ক্রিজ ছিল সেই উইকেটে বল পড়ে আপনার 5 রান হয়ে গেল। সো এইগুলো সব সন্দেহজনক অবশ্যই, এবং এটাই আমি মনে করি যে খুব দ্রুত ওয়াইপ আউট করা উচিত। নইলে যেভাবে বলছিলাম যে বিপিএল আসলে এবারে বদনামের বিপিএলটা বদনামের হিসাবেই রয়ে যাবে। সো আমি একটা জিনিস বিশ্বাস করি যে সমস্যা থাকবে, সেটা আপনি কত দ্রুত সমাধান করতে পারেন সেটার উপর নির্ভর করবে যে আপনি এটার সমাধানের চেষ্টা করছেন কিনা। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে সবচেয়ে বেশি বদনাম হয়েছে এবারের বিপিএলটা আমি মনে করি যে আপনার পারিশ্রমিককে কেন্দ্র করে। এই বিষয়টা গত কয়েকটা বিপিএলে কিন্তু ছিল না। শুরুর দিকে দুটো বিপিএল, এর আগের বিপিএল গুলোতে মানি গ্যারান্টি নিত, রাইট, এবং আপনি দেখবেন যে শুরুর দিকে 2-3টা বিপিএলে কিন্তু আপনার এই পারিশ্রমিক নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, অনেক বড় সমস্যা তৈরি হয়েছিল। বিপিএল শেষ হয়ে গেছে, তারপরেও ক্রিকেটাররা টাকা পান না, বিদেশি ক্রিকেটাররাও টাকা পান শুরুর দিকে। তো সেটা ওয়াইপ আউট করার চেষ্টা করেছিলেন তৎকালীন বোর্ড সভাপতিরা বা বোর্ডে যারা ছিলেন তারা। পরের 2-3টাতে এরকম সমস্যাটুকু হয়নি, কিন্তু এবার কেন হলো তার অন্যতম কারণ একটা, যেটা আমি শুনছিলাম যে অনেক ফ্র্যাঞ্চাইজি, এবার নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছেন যারা জানেনই না, এবং খুব তড়িঘড়ি করে বিপিএলটা আয়োজন করা হচ্ছে, যেটা আকরাম খান বলছিলেন, রাইট, যেটা তারা জানেনই না, যে আপনি অনেকের নিয়ম কানুনই জানেন না। যে নিয়ম কানুন, একটা বিষয় হলো যে আপনি যে ক্রিকেটারদেরকে নিলামে, এই প্রসঙ্গটা আমি আসতাম কায়সার ভাই, যে নিয়ম কানুন জানেন না, একদম নিয়ম কানুন না জেনে একজন ফ্র্যাঞ্চাইজিকে দায়িত্ব দেওয়া হলো বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে বাংলাদেশে। দেখুন, একজন নিয়মকানুন নাই জানতে পারেন, একজন ফ্র্যাঞ্চাইজির মালিক নিয়মকানুন নাই জানতে পারেন, কিন্তু তার তো একটা পেশাদারি একটা সংগঠন থাকার কথা, বা পেশাদারি একটা অফিস থাকার কথা, তার সিও থাকার কথা, যারা আপনার যারা জানবেন, ম্যানেজার থাকার কথা, তারা তো অবশ্যই জানবেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে যারা কোচ হিসেবে রয়েছেন, ম্যানেজার হিসেবে রয়েছেন, ক্যাপ্টেন হিসেবে রয়েছেন, এবং পুরা পিছনে যে ব্রেন চাইল্ড হিসেবে তারা রয়েছেন, তারা তো সেই
আপনার নিলামের প্রথম দিন থেকে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন, তো তারা তো সব কিছু জানেন। তো তারা সব কিছু জানেন, তো মালিক জানেন না, মালিক নাই জানতে পারেন, কিন্তু বিষয়টা হলো যে মালিককে জানানো বা সিঙ্ক্রোনাইজেশনের একটা বিষয়। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এখন যে মালিক বলছেন বা অনেকে বলছেন যে তারা ক্রিকেটের অনেক নিয়মকানুন জানেন না, চুক্তি করতে হবে ক্রিকেটারদের সঙ্গে, সেটাই তাদের জানা ছিল না, সবই মানলাম আমি। কিন্তু তারা একটা জিনিস তো বেশ ভালো জানেন, সেটা হলো যে যখন ম্যাচ হয় তখন কিন্তু আপনি মাঠের কর্নারে বিশাল একটা সোফার মধ্যে বসে নিজের আত্মীয় স্বজন নিয়ে খেলা দেখাটা খুব উপভোগ করেন। ক্রিকেটার যারা, ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা রয়েছেন, তাদের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে তারা খুব পছন্দ করেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা এইটুক জানেন যে মেন্টর আনতে হবে। বিদেশ থেকে মেন্টর উড়িয়ে এনে আপনি তাকে 5 স্টার হোটেলে রাখছেন, কই তার টাকাটা তো আপনি বাকি রাখছেন না, তার পারিশ্রমিক তো আপনি বাকি রাখছেন না। আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেশের বাইরে থেকে উড়িয়ে নিয়ে এসেছেন এবং তিনি পাখনা মেলে উঠছেন, তাকে তো আপনি টাকা দিচ্ছেন, কই তার টাকা তো আপনি বাকি রাখছেন না। তো ক্রিকেটারকে টাকাটা আপনি বাকি রাখবেন কেন? যে ক্রিকেটার আপনার মূল স্টেক হোল্ডার, যে ক্রিকেটার আপনাকে ম্যাচ জেতাচ্ছে, তো সেই ক্রিকেটারের টাকা আপনি কেন বাকি রাখবেন? সো আমার কাছে মনে হয় যে এইগুলা মানে কিছু ফাউল টক করেছেন অনেক ফ্র্যাঞ্চাইজি, যেটা করা উচিত না। এবং এর অন্যতম কারণটা হলো যে তারা এখানে এসেছেন গ্যারান্টি মানি ছাড়া, এই কারণে যে একটা টিম করতে হবে, ঠিক আছে আমি কিছু ইনভেস্ট করলাম, একে দিলাম অল্প, ওকে দিলাম অল্প, এইভাবে করে একটা টিম তৈরি করে ফেললাম। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে আপনি যদি শুরুতে ক্রিকেট বোর্ড যেটা করেছিল যে 7 কোটি টাকা একটা গ্যারান্টি মানি রাখবে, কোনো কারণে তারা যদি পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়, কোনো জায়গায় কোনো পেমেন্টে ইস্যুটা থাকে, তখন সেখান থেকে কেটে তাদেরকে, ক্রিকেটারদেরকে সেই পারিশ্রমিকটা দেওয়া হবে। সেই পারিশ্রমিক গ্যারান্টি মানি কমাতে কমাতে তারা 2 কোটি টাকায় নিয়ে এসেছেন। সেই 2 কোটি টাকার মাত্র দুটো ফ্র্যাঞ্চাইজি কিন্তু দিয়েছে, আর বাদ বাকি 5টা ফ্র্যাঞ্চাইজি দেয়নি। তো এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কিন্তু যারা এই পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন তারা সেই সময় নেগোসিয়েশন করতে পারেননি, বা তারা সেই সময় আপনার পিছিয়ে এসেছেন। মানে কিছুটা হলেও আপনার কাছে মনে হয় কিনা বিসিবির উপর দায়টা বর্তায় আলটিমেটলি? অবভিয়াসলি, অবশ্যই দায়টা বর্তাবে। কারণটা হলো যে বিসিবি তো এটার মূল আপনার আয়োজক। তো মূল আয়োজক, আপনি যদি আয়োজনটা ঠিক মতো করতে না পারেন এবং আপনার এখানে যদি ত্রুটি থাকে, তাহলে তো অবশ্যই আপনাকে দায়ভারটা নিতে হবে। এখন যদি ধরেন আমি জানি না এখন পর্যন্ত কোনো ক্রিকেটার যে টাকা পাননি, পারিশ্রমিক পাননি, তারা কেউ না কেউ যদি আপনি কোনো কোর্টে মামলা করে দেন, বিসিবিকে দায়টা নিতে হবে, বিসিবিকে সেটা চুকাতে হবে। এবং ওই ফ্র্যাঞ্চাইজি যদি টাকা না দেয়, বিসিবি অবশ্যই এই টাকা দিতে হবে, বিসিবির নিজস্ব খরচ থেকে, নিজস্ব তহবিল থেকে। তো এই দায়টা কেন বিসিবি নিল? সো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি এখানে এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি অবশ্যই ছিল যারা এবারের বিপিএল পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। আরেকটা বিষয় হলো যে এখানে যারা ছিলেন বিপিএল বোর্ডে রয়েছেন, তাদের অনেকে কিন্তু এর আগের বিপিএল এর সাথেও যুক্ত ছিলেন। তো তাদেরকে হয়তো এখানে আনা হয়নি, অথবা তারা এখানে আসতে আগ্রহটা দেখাননি, তারা একটু চুপচাপ বাইরে থেকে মজা লুটছেন। তো সবকিছু মিলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই বোর্ডটাকে, বা ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডটাকে একটা কোনো ধরনের একটা সমস্যায় ফেলার একটা প্রক্রিয়া চলছে, এবং সেই প্রক্রিয়া ফারুক আহমেদ অলরেডি পড়ে গেছেন। জি, যদি তাই হয়, আপনার কাছে কি মনে হচ্ছে কি না যে শেষ পর্যন্ত এবারের বিপিএল এর ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন? মানে আলটিমেটলি যে ক্রিকেটার যারা খেলেন মাঠে, এই ধরনের প্রেশারটা যখন নাকি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন শেষ পর্যন্ত আদৌ মানে সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হবে কিনা বিপিএলটা? শোয়েব, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে যখনই ক্রিকেটে কোনো ছোট সমস্যা থেকে বড় সমস্যা যেটাই হয়েছে, সেটা সমাধান করার জন্য কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতি ছুটে এসেছেন এবং তিনি গিয়েছেন, সিলেটে গিয়েছেন, চট্টগ্রামে গিয়েছেন। চট্টগ্রামে যে আপনার পারিশ্রমিকের যে সমস্যাটা ছিল, সেটা তিনি নিজে হোটেলে বসে ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে তারপর সমাধানের একটা চেষ্টা করেছেন। তো তিনি কেন যাবেন? তার একটা টেলিফোনই গুড এনাফ। তার মানেটা হলো যে বাদবাকি যে উইংস যারা রয়েছে, সেই উইংসগুলি হয়তো প্রপারলি কাজ করছে না, অথবা যে উইংস রয়েছে সেই উইংস অত শক্তিশালী না, বা তারা সেটা করার মতো সক্ষমতা তাদের নেই। এটা একটা বড় বিষয়। তারপরেও আমি বিশ্বাস করি একটা জিনিস, যে বাংলাদেশের যে কোনো জিনিস আপনি সমস্যায় পড়লেও আপনি দেখবেন যে এক সময় কিন্তু আপনি যে কোনোভাবে একটা সমাধান হয়ে যায় এবং তারপরে শেষটুকু হয়ে যায়। সো আমি আশা করব যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে পারিশ্রমিককে কেন্দ্র করে, সেই বিষয়টা ঢাকায় যে শেষ পর্ব যেটি হবে, সেই শেষ পর্বের আগে সেটা যেন সমাধান একটা হতে পারে। কারণ সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি মেন্টরকে টাকা দিতে পারেন, বিদেশি কোচকে টাকা দিতে পারেন, ইভেন বিদেশি ক্রিকেটারদেরকে, সব ক্রিকেটাররা 2-1 ক্রিকেটার বাদবাকি সব বিদেশি ক্রিকেটার কিন্তু টাকা পেয়েছেন। তো তাদেরকে দিতে পারেন, কিন্তু আপনি লোকাল ক্রিকেটারদেরকে দিতে পারেন না কেন? তারা কি তাহলে এখন এই পারিশ্রমিকের জন্য শাহবাগে আন্দোলন করলে তারপর আপনি তাদেরকে টাকাটা দিবেন? সো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনাকে একদম কনফার্ম করতে হবে। আর যে ফ্র্যাঞ্চাইজিরা এখন বলছেন যে তাদের কাছে টাকা নেই, অথবা তারা ইভেন আমরা দেখলাম, মিডিয়াও দেখলাম যে তারা টাকা দিয়েছেন কিন্তু চেক বাউন্স হয়েছে। আরে ভাই, বাউন্স তো হবে ক্রিকেট মাঠে, বল বাউন্স হবে, চেক বাউন্স কেন হবে? আপনি চেক বাউন্স হওয়া মানেটা হলো যে আপনার কাছে তহবিল নেই, আপনি জানেন আপনার কাছে টাকাটুকু নেই। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে একটা হ্যাপাজার্ড অবস্থায় পড়ে গিয়েছে বিপিএলটা, এবং এই শিক্ষা থেকে নিয়ে, এই এক্সপিরিয়েন্সটা নিয়ে
এই আপনার ফ্র্যাঞ্চাইজিরা আগামীতে থাকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে খুবই স্ট্রংলি নিতে হবে। জি, আমরা সাধারণত এর আগে লক্ষ্য করেছি, মানে অভিজ্ঞতাটা তো আলটিমেটলি তিক্ত, যে মানি গ্যারান্টিটা না নেওয়ার এর আগের যে মানে দৃষ্টান্ত ছিল, সেই জায়গাটা থেকে ক্রিকেটাররা শেষ পর্যন্ত গিয়ে পুরো টাকাটা পাওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? এবং আমরা এটাও দেখেছি, আপনি যেটা বলছিলেন যে বৈশ্বিক আইসিসির কাছে কমপ্লেন করতে পারে, কিংবা ক্রিকেটারদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তারাও এর আগে বিবৃতি দিয়েছে এই বিপিএলকে কেন্দ্র করে। তো সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা আপনি দেখছেন কিনা? সবচেয়ে বড় বদনামটা হবে বাংলাদেশ ক্রিকেটের এবং আলটিমেটলি বাংলাদেশের। কারণটা হলো যে আপনি এই ক্রিকেট টিম, এই টুর্নামেন্টটাকে বলছিলেন কিছুদিন আগেও, আগের বোর্ড সভাপতি খুব গর্ব করে বলেছিলেন যে আইপিএল এর পর সেকেন্ড মোস্ট আপনার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু সেই টুর্নামেন্টের যদি এরকম বেহাল অবস্থা হয়ে থাকে, তাহলে তো এটা আমি মনে করব যে তলানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তো এই মর্যাদা নিয়ে আপনি ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনোই বা এটাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হিসেবে কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি দেখবেন যে এবারের যে বিদেশি যারা খেলতে এসেছেন তাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমি এই প্রথম শুনলাম। অনেকে কিন্তু আপনার লিজেন্ড ক্রিকেটে খেলেন, তারা এখানে এসেছেন সময় কাটাতে, জাস্ট শুধুমাত্র এটা একটা আপনার এই এখান থেকে টাকা। যেমন কামিন্সের কথা যদি আমি বলি, ওয়েস্ট ইন্ডিয়ান এক ক্রিকেটার আছেন, আমরা শুরুতে ভেবেছিলাম হয়তো বা পেট কামিন্স আসছেন কিনা, তারপর লক্ষ্য করলাম যে তিনি লিজেন্ড ক্রিকেট খেলেছেন। সেটাই, আপনি দেখবেন যে আরো অনেকে লিজেন্ড ক্রিকেটার যারা খেলে এসেছেন। লিজেন্ড ক্রিকেটার কারা খেলেন? আপনি বয়স 40-এর উপরে হয়ে গিয়েছে অথবা 38 হয়ে গিয়েছে, যারা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, ন্যাশনাল টিমের ডাক পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। সিসেরা পেরেরা খেলেছেন, তিনি অধিনায়কত্বও করেছেন। রাইট, সেটাই আর কি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এবারের বিপিএলটা যেরকম একটা আমরা ভেবেছিলাম যে একটা নতুন একটা আমেজ নিয়ে, নতুন একটা তারুণ্যের উৎসব নিয়ে শুরু হবে, সেটা হয়তো শুধুমাত্র শুরু হয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আপনার ওই সেই গানের অনুষ্ঠান দিয়ে বা আপনার কি বলে ওই যে কনসার্ট দিয়ে, সেটুকুর মধ্যে রয়েছে। কিন্তু তারপরের যত ঘটনা ঘটেছে, আপনি বোর্ড সভাপতির সাথে অনেক ধরনের বাজে আচরণ করেছেন, অনেকে অনেক ধরনের ঘটনা ঘটেছে, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ নট ক্রিকেট। সো এখান থেকে ক্রিকেট বোর্ডের যারা পরিচালনা রয়েছেন তাদেরও একটা শিক্ষাটা নিতে হবে, এবং তারা খুব সম্ভবত খুব সফটলি এবং খুব সহজভাবে চিন্তাটুকু করেছিলেন। সো এখানে আরও এক্সপিরিয়েন্স লোককে আপনার ইনজেক্ট করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন, যারা এখন বলছেন যে আমরা ক্রিকেটের অনেক নিয়মকানুন জানি না, জানেন না আপনি ক্রিকেটের নিয়মকানুন, এবং আপনি টাকা দিতে পারবেন না, আপনি কেন আসছেন ভাই? আপনার আসার দরকার নেই। তো দরকার হলে আপনি 7টা টিম নিয়ে টুর্নামেন্ট করার কোনো প্রয়োজন ছিল না, আপনি 5টা টিম নিয়ে করেন, আপনি 6টা টিম নিয়ে করেন। যারা পরিচালনায় দক্ষ, যারা দিতে পারবে টাকা ক্রিকেটারদেরকে, যারা সুন্দর মতো পরিচালনা করতে পারবে, টিম নিয়ে কোনো সমস্যা পড়বে না, আপনি তাদেরকে খুঁজে বের করেন। শুধুমাত্র এখানে সোফায় বসে আপনি খেলা দেখছেন আর হাততালি দিচ্ছেন আর এবং আপনার চেহারা পুরো পৃথিবী জুড়ে দেখাতে পারছেন, এইটুকের জন্য আপনি শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসা উচিত না কারো। দুদিনের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড সভাপতি যে একটা বোর্ড সভার, এবং সেখানে হয়তোবা এই এজেন্ডাটাও প্রায়োরিটি পেতে পারে, এবং পাশাপাশি আরও বেশ কয়েকটা এজেন্ডা আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। একটা ছোট্ট বিরতির সময় হলো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কায়সার ভাই, যেটা বলছিলাম যে বোর্ড সভা হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি, ফারুক ভাই বলেছেন আমাদের যে 24 এবং 25 এই 2 দিন, অর্থাৎ ঢাকা পর্ব শুরুর আগে একটা বোর্ড সভা করবেন, কারণ অনেকগুলো যেহেতু ইস্যু রয়েছে, গঠনতন্ত্র সংশোধন থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির বন্টন আছে, এবং পাশাপাশি যদি বিপিএল নিয়েও যদি এই আলোচনা হয় যে কিভাবে পারিশ্রমিকটা নির্ধারণ করা যেতে পারে। আপনার কাছে কি মনে হয় যে কতটা মানে আউটপুটটা কেমন হতে পারে? কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভা, সংশোধনের মতো, গঠনতন্ত্র সংশোধনের মতো বিষয় যেহেতু আছে, সংশোধন কতটুকু সম্ভব, এবং পাশাপাশি বন্টনের কথা যেটা বলছিলাম, স্ট্যান্ডিং কমিটি অপারেশনসে আপনি কাকে দেখতে পাচ্ছেন? এই ইস্যুটা কেউই জানেন। আমরা আকরাম ভাই, যিনি সাবেক অপারেশনসের চেয়ারম্যান ছিলেন, তিনিও আসলে জানেন না যে বর্তমানে আসলে এই অপারেশনসের দায়িত্ব কে। দেখুন, ক্রিকেট জীবনে, ক্রিকেট ক্যারিয়ারে ফারুক আহমেদ কিন্তু ক্রিকেটার ব্যাটসম্যান ছিলেন, এবং আমার মনে হয় যে তিনি এখন যেভাবে মানে তাকে খেলতে হচ্ছে, তাতে সবচেয়ে কঠিন ইনিংসটা কিন্তু এই মুহূর্তে তাকে খেলতে হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একটার পর একটা কিন্তু সমস্যার সমাধান করতে হচ্ছে, এবং একটার পর একটা গুগলি আসছে, একটার পর একটা গুগলি আসছে, একটা শর্ট বল আসছে, বাউন্সার আসছে, ইয়র্কার আসছে, কিন্তু সব তাকে একাই সামাল দিতে হচ্ছে। অন্য প্রান্ত থেকে যে ব্যাটার যিনি রয়েছেন, তিনি রান করছেন না, তিনি দাঁড়িয়ে রয়েছেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ফারুক আহমেদ এখন পর্যন্ত যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে সামলে খেলে যাচ্ছেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, তাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব দক্ষ একজন ব্যাটার এবং সংগঠক হিসাবেও বেশ ভালো। তবে প্রবলেমটা হলো যে
এই গেমে আপনি ইন্ডিভিজুয়ালি পারফর্ম করলে হয়তো জিততে পারবেন না, আপনাকে ক্রিকেটের মতোই ক্রিকেটের মতো আপনাকে কালেক্টিভলি পারফরমেন্স করতে হবে, কিন্তু সেটা তো করতে পারছেন না। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে, কেন জানি না, আমি বিশ্বাস করি এটা, যে ফারুক আহমেদ এবারের এই বিসিবির যে দল নিয়ে খেলছেন সেই দলটা খুব সম্ভবত একটা ভুল দল। এই দলটা যত দ্রুত তিনি রেকটিফাই করবেন ততই তার কিন্তু সামনের ইনিংসটা আরো একাদশে পরিবর্তন সুন্দর, অবশ্যই একাদশে পরিবর্তন প্রয়োজন, সুন্দর এবং সাবলীল হবে। কারণ আপনি তো কারো কাছ থেকে হেল্প পাচ্ছেন না, সমাধান পাচ্ছেন না, সো তাহলে আপনি অবশ্যই নতুন খেলোয়াড় নিয়ে খেলতে হবে আপনাকে। সো আমার কাছে মনে হচ্ছে এই যে দেখুন আপনি যে বোর্ড সভাপতি, বোর্ডের যেটি কথা বললেন, বিসিবিতে গত সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত কতগুলো বোর্ড সভা হয়েছে এখন পর্যন্ত, সেটা কিন্তু একটা ইউনিক একটা বিষয়। সাধারণত আমরা জানতাম যে আগে 6 মাসে একবার বা দুবার বোর্ড সভা হয়, কিন্তু এবার কতগুলো বোর্ড সভা হয়েছে এবং সবগুলো দায় দায়িত্ব তাকে নিতে হচ্ছে। আপনি এখন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির একটা খসড়া তারা তৈরি করেছেন, কিন্তু সেই খসড়াটাও আপনি প্রকাশ করার আগে সেটা কিন্তু মিডিয়ায় চলে এসেছে। দ্যাট মিনস আপনি যাদেরকে নিয়ে কাজটুকু করছেন সেখানে বিশ্বস্ততার একটা ঘাটতি রয়েছে। একই অবস্থা কিন্তু আপনার গণতন্ত্র সংশোধনীতেও, যে একটা প্রস্তাবনা ছিল কিন্তু সেটার 5 জনের একটা কমিটি ছিল, কিন্তু তারপরেও সেটা আপনি মিডিয়ায় চলে এসেছে। দ্যাট মিনস আপনি মানে যে গোপনীয়তা নিয়ে বা যে একটা বিশ্বাস নিয়ে কাজ করার কথা ছিল সেই বিশ্বাসটুকু করতে পারছেন না দেখেই এখন পর্যন্ত আপনি প্রায় 5-6 মাসের মতো হয়ে গেল কিন্তু স্ট্যান্ডিং কমিটি গঠন হয়নি। আর টিম অপারেশনসের কথা যেটা বললেন শোয়েব, আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি এই জায়গায় কাউকে এক্সপিরিয়েন্স কাউকে এনে দিতে হবে বা যিনি আগে ছিলেন তাকেই আনতে হবে, অথবা এটা সবচেয়ে লুক্রেটিভ জায়গা, এখানে সবচেয়ে সিনিয়র মোস্ট কাউকে বসাতে হবে, নট নেসেসারি। আপনি যাকে দায়িত্বটা দিবেন তিনি পারছেন কিনা সেটা একটা দেখবেন। আমি তো মনে করি যে ফারুক আহমেদের উচিত আপনি নতুন কাউকে এখানে দায়িত্বটা দেওয়া, যে তিনি এটা পারবেন কিনা করতে। না পারার কোনো কারণই নাই, এটা এমন কোনো কিছু না যে আপনার এর কারণে আপনাকে নতুন করে আবার ফিজিক্স আর কেমিস্ট্রি শিখতে হবে, নট নেসেসারি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে অনেকে অনেক ধরনের মনে করেন যে এই জায়গায় তিনি না হলে তিনি অপরিহার্য, এই জায়গায় তিনি না হলে ক্রিকেট বোর্ড চলবে না, দিস ইজ রং মেসেজ, একদম সিম্পলি রং মেসেজ। নো ওয়ান ইজ ইনডিসপেন্সেবল ইন দিস ওয়ার্ল্ড। আপনি কেউ কোনো পজিশনের জন্য অপরিহার্য না। আপনি প্রয়োজন যখন এরকম সমস্যা থাকবে তখন অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে ব্রিং সামওয়ান নিউ, আপনি নতুন ফ্রেশ মুখ, নতুন ব্লাড যদি ইনজেক্ট করতে পারেন আপনি দেখবেন সেটা টিম হিসেবেও এবং এই বোর্ডেও পরিচালনা পরিষদেও আমার কাছে মনে হচ্ছে যে সেটা একটা ইতিবাচক ফল দিবে। আমরা বলছিলাম যে একাদশের পরিবর্তন প্রয়োজন, একাদশ আসলে আলটিমেটলি গোছানো সম্ভব হয়নি, খুবই অল্প কয়েকজন নিয়ে আসলে বোর্ডটা রান করছে। একটা সময় 25 সদস্যের যে কার্যনির্বাহী পরিষদটা ছিল, এখন হয়তো আমরা লক্ষ্য করি 7-8 জন হয়তো বা আছেন, কিন্তু কাজ আলটিমেটলি 2 থেকে 3 জনই করছেন। আপনার কাছে মনে হয় কিনা যে আরো ইনক্লুশনের প্রয়োজন আছে? সেটা সাবেক সংগঠক হতে পারেন, ক্রিকেটার হতে পারেন। আমি মনে করি যে অবশ্যই ইনক্লুশনের প্রয়োজন রয়েছে, এবং ইনক্লুশনটা যদি হতে পারতো, নট নেসেসারি যে তারা শুধুমাত্র আপনার বোর্ড পরিচালক হিসাবে আসবেন। আপনি তাদেরকে ওই যে কোনোভাবে এখানে একটা ইনজেক্ট করলেন, অ্যাডহক হিসাবে ইনজেক্ট করলেন, অথবা আপনি তাদেরকে যে কোনো একটা দায়িত্ব দিলেন, দায়িত্ব তো দিতেই পারেন, একটা কমিটি গঠন করে দিয়ে দ্রুত একটা করে দিতে পারলেন। কিন্তু আপনি যখনই কম লোক নিয়ে যাবেন তখন দেখবেন যে আপনি অনেকগুলা সেক্টর রয়েছে যে সেক্টরগুলোতে আপনি এখন পর্যন্ত কাজই হয়নি, অথবা আপনি দেখবেন যে আপনি নজর দেওয়ার সুযোগ এটা পাচ্ছেন না, এবং সব দায়িত্ব কিন্তু এসে পড়ছে দিন শেষে বোর্ড সভাপতির ঘাড়ে। এবং এই কারণে তাকে আপনার উইকেট কেমন হবে সেটা থেকে শুরু করে টিকিট বিক্রি কে করবে, টিকিটের বিক্রির সিস্টেমটা কি হবে, আপনার কোচ কে থাকবেন, এটা করতে করতে এখন পর্যায়ে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ক্রিকেটারদের পারিশ্রমিকটাও তাকে দিতে হচ্ছে। আমি জানি না সেটা পারিশ্রমিকটা এখন তাকে বোর্ডের তহবিল থেকে দিতে হবে না, কদিন পর আবার শুনতে হয় যে ফারুক আহমেদের নিজের অ্যাকাউন্ট থেকে সেটা দিতে হচ্ছে। আমি আশা করব যে অত ওর্স যেন পরিস্থিতি না হয়। অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা থাকবে, এবং এই বৈঠক থেকে যাই হোক না কেন সেটা যেন ক্রিকেটের ভালোর জন্য হয়, ক্রিকেটের উন্নয়নের জন্য হয়, সেই প্রত্যাশা থাকবে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।